পারে। অর্থাৎ দেখা মাত্র আমার যে মেথডটা মনে আছে, যেটাকে আমি এই মেথডে সলভ করছি, সেভাবেই আমরা এখানে কোশ্চেনগুলোকে আমি তোমাদেরকে সলিউশন দেব। 1 নম্বর কোশ্চেন, 2500 টাকার 4 বছরের সুদ যদি 500 টাকা হয় তাহলে সুদের হার কত? 2500 টাকার 4 বছরের সুদ কত বলা আছে? 500 টাকা। তাহলে সুদের হার আমাকে বের করতে হবে। তো দেখো 4 বছরের সুদ যদি 500 হয় তাহলে 1 বছরের সুদ কত? যেহেতু এটা সরল সুদ, এক্ষেত্রে কম্পাউন্ড ইন্টারেস্টের বা চক্রবৃদ্ধি সুদের কোনো ঝামেলা নেই, সুদের ওপর সুদ হয় না। তাই 4 বছরের সুদ যদি 500 হয় তাহলে 1 বছরের সুদ কত হবে? 500কে 4 দিয়ে ভাগ করে দিতে পারি। তো 4 12 48 আর 4 5 20 অর্থাৎ 125 টাকা। 1 বছরের সুদ 125, আর সেটা হচ্ছে কত টাকার উপরে? 2500 টাকার উপরে 1 বছরের সুদ হচ্ছে 125 টাকা। ইন্টু 100% করলে আমার সুদের হার বেরিয়ে যাবে। অর্থাৎ এখানে আমরা কোনো রকমের ফর্মুলা ব্যবহার করলাম না, আমরা ফর্মুলা ব্যবহার করেও করতে পারি I = PRT/100, বাট সেটার কোনো প্রয়োজন নেই, আমরা এমনি করতে পারবো এখানে। তো দুটো জিরো কাটতে পারি, 25 5 125 অর্থাৎ 5%। তো এটাই তোমরা মেন্টালিও ক্যালকুলেশন করতে পারবে। এই ধরনের কোশ্চেনগুলোকে মাথায় মাথায় করার চেষ্টা করবে যে 4 বছরের সুদ 500, তাহলে 1 বছরের সুদ কত? 4 দিয়ে কাটা করে দিলে 125, তাহলে 125 টাকা যদি 1 বছরের সুদ হয় তাহলে 125/2500 × 100 মানে 0 0 কাটা গেলে 125/25, 25 5 125, অর্থাৎ মুখে মুখে করার চেষ্টা করবে। 2 নম্বর, বার্ষিক কত হারে 15,000 টাকার 3 বছরের সুদ 5400 টাকা হবে? তো সেম জিনিস, 3 বছরের সুদ 5400 বলেছে, তাহলে 1 বছরের সুদ কত? 1800 টাকা। 18 3 54, তাহলে 1 বছরের সুদ যদি 1800 হয় কতর উপরে? 15,000-এর উপরে। তো ইন্টু 100% করলে বেরোয়। তো দুটো জিরো কাটতে পারি, একটা জিরো কাটতে পারি। 15 × 12-তে হয় 180, অর্থাৎ 12%। বার্ষিক 5% হারে কত বছরে 1100 টাকার সবৃদ্ধি মূল বা 1320 টাকা হবে? তো দেখো সবৃদ্ধি মূল মানে হচ্ছে অ্যাকচুয়ালি সুদ আসল, সবৃদ্ধি মূল মানে হচ্ছে সুদ আসল, ঠিক আছে? সুদ এবং আসল মিলে তাকে আমরা সবৃদ্ধি মূল বলি। তো বার্ষিক 5% হারে কত বছরে 1100 টাকার সবৃদ্ধি মূল হবে 1320 টাকা? অর্থাৎ 1100 টাকা আমার হচ্ছে প্রিন্সিপাল, এবং অ্যামাউন্ট সবৃদ্ধি মূল বা সুদ আসলকে আমরা অ্যামাউন্ট বলে থাকি, অ্যামাউন্ট হবে 1320। তাহলে এই যে মাঝখানে ডিফারেন্সটা, এটাই হচ্ছে সুদ। তাহলে 1100 থেকে 1320 মানে কি? 220 টাকা। তো 220 টাকা হচ্ছে সুদ হবে টোটালিতে। কত বছর সেটা বের করতে বলেছে, আর 5% হারে, অর্থাৎ 1 বছরের সুদ হচ্ছে 5%। তাহলে 1 বছরের সুদ হচ্ছে যদি 5% হারে হয়, অর্থাৎ 1 বছরে 5% হয়, তাহলে কত বছর এটা হবে? তাহলে দেখো 1100 টাকার ওপরে যদি তুমি 5% বের করো, অর্থাৎ 1 বছরের সুদ বের করো, তাহলে সেটা কত হয়? 0 কাটতে পারে, 11 5 55, অর্থাৎ 1 বছরের সুদ 55 টাকা। তাহলে এত টাকা সুদ কত বছরে হবে সেটাই বের করব। তো 220-কে 55 দিয়ে ভাগ দিই, 11 5 55, 11 2 22, 20, 5 4 20, অর্থাৎ 4 বছরে। তো এইভাবে করে এটাকে করতে পারবে। নেক্সট দেখো, বার্ষিক 10% হারে সরল সুদে কত টাকা 4 বছরে সুদে আসলে 3080 টাকা হবে? বার্ষিক 10% হারে সরল সুদে কত টাকা 4 বছরে সুদে আসলে এত টাকা হবে? অর্থাৎ এখানে আমাদেরকে প্রিন্সিপাল বা যে মূলধন সেটা বের করতে হবে। আমাদের অ্যামাউন্ট দেওয়া আছে 3080 টাকা, এবং বছর আমাকে দেওয়া আছে 4 বছর, আর সুদের হার দেওয়া আছে 10% করে। তো 1 বছরের সুদ হয় 10%, তার মানে 4 বছরের সুদ কত? 40%। তার মানে প্রিন্সিপালের উপর আমি যদি 40% সুদ বের করি এবং সেটাকে পুনরায় প্রিন্সিপালের সাথে অ্যাড করে দিই, তাহলে আমার 3080 আসা উচিত। অর্থাৎ এক কথায় প্রিন্সিপালের যদি উপরে আমি 140% বের করি, প্রিন্সিপালের উপরে মানে মূলধনের উপরে 40% বের করে আবার মূলধনের সাথে যোগ দেওয়ার অর্থ হচ্ছে মূলধনের ডিরেক্টলি 140% বের করা। তো আমি যদি এর 140% বের করি, সেই মানটা আমাকে 3080 দেওয়া আছে, তাহলে প্রিন্সিপাল আমার কত হবে? 0 কাটতে পারি এখান থেকে, 2 7 14, 2 5 10 করতে পারি, 7 দিয়ে কাটা, দেখো 7 4 28, 7 4 28, তাহলে P = হয়ে গেল 440 × 5। তো 5 দিয়ে কত? 5 0 0, 5 4 20 0 2, 5 4 20 আর 2 22, অর্থাৎ 2200 টাকা অ্যান্সার হয়ে গেল। কত টাকা? তাহলে প্রিন্সিপালটা আমার বেরিয়ে গেল 2200 টাকা। বার্ষিক কত হার সুদে, এবার সুদের হার বের করতে দিয়েছে। সময় দেওয়া আছে 2 বছর, আসল ও সুদের অনুপাত আমাকে দেওয়া আছে, আমাকে কি বের করতে হবে? বার্ষিক সুদের হার বের করতে হবে। তাহলে দেখো আসল, প্রিন্সিপাল আর হচ্ছে কি সুদ অর্থাৎ ইন্টারেস্ট। তো প্রিন্সিপাল বলা আছে 25 আর সুদ বলা আছে 4, ঠিক আছে?
2 বছরের সুদ আমি যদি 4 ইউনিট, এটা হচ্ছে 4 ইউনিট, তা আমি যদি ধরে নিই যে আমার মূলধন হচ্ছে 25 ইউনিট এবং আমার সুদ হচ্ছে 4 ইউনিট, মানে 25 ইউনিটের মধ্যে 4 ইউনিট আমার সুদ হচ্ছে কয় বছরে? 2 বছরে। তাহলে 1 বছরের সুদ কত হবে? 2 দিয়ে ভাগ দাও, তার মানে 1 বছরের সুদ হচ্ছে 2 টাকা। তাহলে 1 বছরের সুদ যদি 2 টাকা মানে 2 ইউনিট হয়, আর কতর উপরে সেটা? প্রিন্সিপাল 25। তাহলে 25-এর উপরে 1 বছরের সুদ কত? 2 ইউনিট ইন্টু 100%। তাহলে 25 4 100 অর্থাৎ 4 দুনা 8%। 8% হবে কি আমার সুদের হার। আসল ও বার্ষিক সবৃদ্ধি মূলের অনুপাত 20:1, অর্থাৎ প্রিন্সিপাল এবং অ্যামাউন্ট 1 বছরের অ্যামাউন্ট। তাহলে প্রিন্সিপাল 20 এবং 1 বছর পরে সেই অ্যামাউন্টটা হয়ে যাচ্ছে 21। তাহলে 1 বছরে যদি আমি সুদ বা ইন্টারেস্ট বলি সেটা হচ্ছে 1 ইউনিট। সুদের হার কত? তো মনে রাখবে, এটা সুদের হার বলতে যেটা আমাদের দাঁড়ায়, সুদের হার মানে কি হয়? সুদের হার মানে হচ্ছে সুদ, 1 বছরের সুদ, এটা হচ্ছে 1 বছরের সুদ, মানে বার্ষিক সুদ বলতে পারো, বার্ষিক সুদ বাই আসল ইন্টু 100%। তো বার্ষিক সুদ আমি দেখলাম কত? 1 টাকা বা 1 ইউনিট। আসল হচ্ছে আমার 20 ইন্টু 100, তাহলে 20 5 100, 5 1 5%, কত হচ্ছে? 5% আমার বেরিয়ে গেল। 6535 টাকার 10% হারে 6 বছরের সুদ কত হবে? তো 10% করে 6 বছরের টোটাল সুদ হচ্ছে 60%। সরল সুদের ক্ষেত্রে অন্য কোনো ঝামেলা নেই, আমাদের 1 বছরের সুদ 10%, তাহলে 6 বছরের সুদ ডাইরেক্টলি আমরা করতে পারি ডিরেক্টলি 60%। তাহলে 6535-এর 60% আমাকে জাস্ট বের করতে হবে। তো 60% মানে 60/100, 0 0 কাটো, 5 2 10, 5 1 5, 5 3 15, 5 7 35, আর 2 3 6। তাহলে এটা 13 3 39 আর 7 3 21, 3921 টাকা। এক ব্যক্তি 8% বার্ষিক সরল সুদে 6 বছরে এত টাকা সরল সুদ পেল, সে কত টাকা জমা রেখেছিল? 8% বার্ষিক সরল সুদে 6 বছরে, তাহলে 8 ইন্টু 6, অর্থাৎ টোটাল সুদ হওয়া উচিত ছিল 48%। ঠিক আছে, এত টাকা সরল সুদ পেল, এই 48%-এর মানই তার মানে 8376। সরল সুদের পার্সেন্টেজটা হচ্ছে 8 6 48%। কার উপরে? প্রিন্সিপালের উপরে, মানে আসলের উপরে। আসলের উপরে 48% ইজ ইকুয়াল টু 8376। তাহলে আসল যদি বের করতে চাই, ঠিক না, বলছে সে কত টাকা জমা রেখেছিল, অর্থাৎ আসল বের করতে দিয়েছে। তো আসল ইজ ইকুয়াল টু হয়ে যাবে এটা ডিভাইডেড বাই 48%। তো এই পার্সেন্টের জন্য উপরে একটা আমার 100 আসবে, তো এটাকে কাটাকাটি করতে হবে। তো 48 এটা কাটা যাবে, তো আমরা কত দিয়ে কাটা যাবে? একটু ছোটো ছোটো করে কাটার চেষ্টা করি। তো 6 দিয়ে করলে 6 8 48, 6 1 6, 6 3 18, আর এদিকে হলো 67, 6 9 6 10, আচ্ছা 6 1 6, 2 গেল 23, 6 3 18, তাহলে 5 হলো 57, 6 9 54, 6 6 36, 8 দিয়ে কাটা দিলে 8 1 8, 5 গেলে 59, 8 7 56, 8 7, আচ্ছা 8 দিয়ে যাবে না, আই ঠিক 4 দিয়ে কাটবো, তাহলে 4 2 কাটি, 4 3 12, 2 4 7 28, আর 4 4 16, আর এটাকে যদি আবার 2 দিয়ে কাটি তাহলে 2 1 2, 2 8 16, 2 7 14, অর্থাৎ 18, আই থিঙ্ক এখানে একটু কাটাকুটিতে ভুল হচ্ছে আমার, এখানে 181 আসা উচিত। ওকে, 2 4 2 না 8, এটাকে কাটাকাটিটাকে আমি একটু আলাদাভাবে করে নিচ্ছি আবার, ডিভাইডেড বাই 48 ইন্টু 100, এটা আমাদের জাস্ট কাটাকাটি করতে হবে। তো 6 দিয়ে কাটছিলাম প্রথমে, 6 8 48, 6 1 6, হাতে থাকে 2 23 হলো, তাহলে 6 3 18 করলে পরে হাতে থাকবে 5 57, 6 9 54, 6 6 36। এবার যদি আমি এখানে 2 দিয়ে কাটি তাহলে 2 4 8, 2 6 12, 1 গেল, 2 9 18, 2 8 16, 4 1 4, 4 7, 2 দিয়ে কাটবে, 2 2 না 4, 2 3 6, 2 4 8, 2 9 18, আর 2 দিয়ে এটাকে কাটলে 50। তো গুণ করলে 0 আসবে, 5 9 45-এর 5 আসবে, হাতে থাকলো 4, আর 5 4 20, আর 4 24, 2 5 15, 2 17, 17,450 এটা আসবে। তো একটু ক্যালকুলেশনের মিস্টেকের কারণ একটু পাশে আওয়াজের জন্য একটু ডিস্ট্রাকশন, যাই হোক। তো নেক্সট দেখে নেবে পরেরটা হচ্ছে কি বলছে, অনিল বার্ষিক 9% হারে 3 বছরের জন্য কিছু টাকা বিনিয়োগ করে সুদে আসলে কত 19,050 টাকা পেল, সে কত টাকা বিনিয়োগ করেছিল? 9% হারে 3 বছরের জন্য কিছু টাকা বিনিয়োগ করে আর সুদে আসলে এত টাকা পায়, তাহলে 3 বছরের সুদ কত? 9 × 3 অর্থাৎ 27%।
তাহলে প্রিন্সিপালের উপরে 27% বের করে আবার যদি প্রিন্সিপালের সাথে মানে মূলধনের সাথে অ্যাড করে দিই তাহলে সুদ আসল হওয়া উচিত, অর্থাৎ মূলধনের 127%, সেটার মানই হচ্ছে 19050। তাহলে প্রিন্সিপাল কত মানে কত টাকা সে বিনিয়োগ করেছিল এটা বের করতে হবে। তো 19050 ডিভাইডেড বাই 127 ইন্টু 100, এটারই মান বের করতে হবে আমাকে এখান থেকে। ঠিক আছে, তো যাই হোক এটাকে আমরা অ্যান্সার করার চেষ্টা করি। তাহলে এখানে কাটতে পারি আমি 3 দিয়ে, কত দিয়ে 127 আসে, তাহলে 127 দিয়ে এটাকে আমাকে কাটাকাটি করতে হবে। তো এটাকে যদি কাটো একেবারে আমি যদি কাটি দেখো 150 হবে, কারণ 15 7 105, 5 হাতে থাকে 10, আর 15 12 180, আর 10 190, অর্থাৎ 150, তার পিছনে দুটো জিরো, অর্থাৎ 15,000 টাকা আমার অ্যান্সার। 1 টাকার 4 বছরের সুদ যদি এত টাকা হিসেবে 450 টাকার 2 বছরের সুদ কত হবে? 1 টাকার 4 বছরের সুদ দেওয়া আছে, 1 টাকার উপরে 4 বছরের সুদ এত হিসেবে 450 টাকার 2 বছরের সুদ কত, অর্থাৎ প্রথম থেকে সুদের হারটা বের করো, বের করে এখানে পুট করো। তাহলে 1 টাকার উপরে 4 বছরের সুদ যদি এটা হয়, 4 বছরের সুদ যদি 0.40 হয়, তাহলে 1 বছরের সুদ নিশ্চয়ই কত হবে? 4 দিয়ে ভাগ করব, 0.10, অর্থাৎ 1 বছরের সুদ হচ্ছে এত টাকা, অর্থাৎ 0.10 টাকা সুদ হচ্ছে 1 টাকার উপরে। 1 টাকার উপরে এত টাকা সুদ হচ্ছে 1 বছরের, ইন্টু 100%, পয়েন্ট তুলে দুটো জিরো আসছে, অর্থাৎ পয়েন্ট যদি এখান থেকে তুলে দাও তাহলে দুটো জিরো আসবে, অর্থাৎ 10%, কত আসছে? 10%, তাই না? তো 10% হচ্ছে কি সুদের হার। তাহলে এই 10% হারেই 450 টাকার আবার 2 বছরের সুদ কত? তো 10% করে 2 বছর মানে কি 20%, তাহলে 450 টাকার উপরে 20%-এর মান আমাকে বের করতে বলেছে। 20 পাচ্ছে 100, 5 9 45, মানে 90 টাকা। অনুরাগ 56,500 টাকা 12% সরল সুদে 3 বছরের জন্য জমা রাখলে 3 বছর শেষে সুদে আসলে কত পাবে? তো 12% ইন্টু 3, 12 3 36%, অর্থাৎ 56,500 টাকার উপরে আমি 136% বের করব, কারণ আমার কাছে সুদে আসলে চেয়েছে। তো দুটো জিরো তো কাটাই গেল। তো 565 ইন্টু 136, এটাকে আমাকে করতে হবে গুণ। তো এটাকে কীভাবে গুণ করতে পারি দেখো, আমি এটাকে একটু ভেঙে নিয়ে গুণ করছি, অর্থাৎ 136কে আমি লিখছি 130 প্লাস 6, তো 0, 13 পাচ্ছে 65, 5, তোমরা নিজের মতো করে গুণ করতে পারবে, আমি যেভাবে গুণ করছি করে নিচ্ছি। 0, 13 পাচ্ছে 65, 5 হাতে থাকলো 6, 13 6 78, 2 80 84, হাতে থাকলো 8, 13 পাচ্ছে 65, 5 70 73, আর তার সাথে অ্যাড হয়ে যাবে 6 পাচ্ছে 30, 0 3, 6 36 3 39, 3 6 পাচ্ছে 30 আর 3 33, তাহলে 0, 14 4 হাতে থাকলো 1 8 76840, 76840, এটা হয়ে যাবে অ্যান্সার। কত টাকার বার্ষিক 10% হারে একদিনে 1 টাকা সুদ হবে? কত টাকার বার্ষিক 10% হারে একদিনে 1 টাকা সুদ হবে? তো এখানে দেখো 1 দিন দেওয়া আছে, আর আমাদের সুদের হার দেওয়া আছে বার্ষিক। 1 বছরের সুদ 10%, তাহলে এখানে তো বছর নেই, 1 দিন। তো 1 দিনকে যদি আমি বছরে কনভার্ট করি, তার মানে কি 1/365 বছর হয়। তাহলে 10% হারে এত বছরের সুদ কী হবে? গুণ হয়ে যাবে, মানে 10 ডিভাইডেড বাই 365%, অর্থাৎ এত পার্সেন্ট হচ্ছে টোটাল সুদ, আর এই টোটাল সুদটা আমাকে বলা হচ্ছে 1 টাকা। তাহলে প্রিন্সিপাল অর্থাৎ 100%, প্রিন্সিপাল তো 100% হয়, এর মান বের করতে হবে। তাহলে 1, এটা এদিকে আসলে পাল্টি হয়ে যাবে, অর্থাৎ 10 নিচে যাবে, 365 উপরে হবে, আর 100টাও আমার উপরে হবে। তো এখান থেকে একটা জিরো আমার কাটা যাচ্ছে, অর্থাৎ 3,650 টাকা হচ্ছে কি অ্যান্সার হয়ে যাবে আমাদের। ওকে, 1 টাকার একদিনে কত টাকার উপরে? তো 3,650 টাকা আমাদের প্রিন্সিপাল বা মূলধন। বার্ষিক কত হারে 6 বছরের সুদ আসলের এত অংশ হবে? তা সুদ আসলের এত অংশ 9/25, তার মানে এটা হচ্ছে আসল আর সুদ হচ্ছে এটা। আসলের এত অংশর অর্থই এটা যে নিচেরটাকে যদি আসল ধরি, তাহলে আসলের মধ্যে 25 ভাগের মধ্যে 9 ভাগ হবে সুদ। কত বছরে? বার্ষিক কত হারে? 6 বছরে। তাহলে দেখো প্রিন্সিপাল 25, সুদ হচ্ছে 9, এই যে 9 টাকা বা 9 ইউনিট সুদ হলো, এটা কত বছরের সুদ? 6 বছরের সুদ। তাহলে 1 বছরের সুদ কত? 6 দিয়ে ভাগ করে দেবো, 3 দুনা 6, 3 তিরিকে 9, অর্থাৎ 3/2 টাকা। এই 3/2 টাকা হচ্ছে 25 টাকার উপরে 1 বছরের সুদ। তো 25 টাকার উপরে 3/2 ইন্টু 100% করলে আমার রেট অফ ইন্টারেস্ট বেরিয়ে যাবে। তো এই দুইটা তো নিচে চলে আসবে, তাহলে 25 2 50, 50 2 100, 3 দুনা 6, 6% অ্যান্সার। কত বছরে 10% হার সুদে আসল ও সুদের অনুপাত এত হবে?
তো আসল আর সুদের অনুপাত দেওয়া আছে 10:3, বছর আমাকে বের করতে বলেছে কত হারে, 10% হার সুদে আসল ও সুদের অনুপাত এত হবে, কত বছরে এটা হবে। তাহলে দেখো এখানে আমি দেখতে পাচ্ছি 3 টাকা সুদ হচ্ছে 10 টাকার উপরে, আর ওরা বলেছে 10%, মানে 1 বছরের সুদ হচ্ছে 10%। ওরা বলছে 1 বছরের সুদ 10%, তো 10%-এর অর্থ কি 1/10, অর্থাৎ প্রিন্সিপাল যদি আমার 10 হয় তাহলে আমার যে ইন্টারেস্ট সেটা 1 হওয়া উচিত, ইন্টারেস্ট 1। কিন্তু এখানে আমি দেখছি ইন্টারেস্ট 3, তার মানে কয় বছর, 3 বছর হবে। বুঝে গেলাম ব্যাপারটা। 10%-এর অর্থ হচ্ছে 1/10, 10 হচ্ছে প্রিন্সিপাল, তাতে 1 টাকা হচ্ছে সুদ বা 1 ইউনিট হচ্ছে সুদ। 10 টাকায় 1 টাকা সুদ হয় কত, 1 বছরে। আর ওরা বলছে 10 টাকায় 3 টাকা সুদ, তাহলে কত বছরে, 3 বছরে হবে। দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। সময় ও বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের হারে আসলের এত অংশ সুদ হবে। তাহলে 1/9, মানে এটা যদি আমার আসল হয় এটা হবে আমার সুদ। তাহলে কত হারে বলছে, সময় ও বার্ষিক সুদের হার সমান, এখানে টাইম অর্থাৎ টি বলতে পারো, আর সুদের হার রেট আর, দুটো সমান বলা হচ্ছে। বার্ষিক কত সুদের হারে আসলের 1/9 অংশ হবে। ওকে, তো সুদের হারটা আমাকে বের করতে হবে। তাহলে সুদের হার আর টাইম দুটোই সেম, সেটা আমাকে বের করতে হবে। তো 9 টাকার মধ্যে সুদ হচ্ছে কত টাকা, আমার 9 টাকার মধ্যে সুদ হচ্ছে 1 টাকা। ঠিক আছে, তো আমরা যে ফর্মুলাটা জানি, দ্যাট ইজ আই ইজ ইকুয়াল টু PRT/100। এখানে দেখো আমরা পুট করে দেবো, সুদকে যদি আমি 1 ইউনিট নিই তাহলে আসল হচ্ছে আমার 9, আর এখানে সুদের হার আর সময় সেম বলা আছে, আর বের করতে দিয়েছে সুদের হার, তাই আমি টি এর পরিবর্তে আমি আরই বসিয়ে দেবো, /100। তাহলে এখান থেকে আমি পাবো R² ইজ ইকুয়াল টু 100/9, অর্থাৎ আর এর মান আসবে 10/3, আর 10/3 মানে 3.1/3%। তাহলে রেট অফ ইন্টারেস্ট 3.1/3% হবে। বার্ষিক সুদের হার ও সময় সমান হলে 2500 টাকার সরল সুদ যদি 400 টাকা হয় তবে সুদের হার কত। তো একই রকম জিনিস, তাহলে এই জিনিসটাতে এইটা জাস্ট ফর্মুলায় পুট করলেই হবে। দেখো আই ইজ ইকুয়াল টু PRT/100, তোমরা জানো আই এর মান কত আছে, আই এর মান এখানে আমাকে 400 বলেছে, আর আসল বলেছে 2500। আর যেহেতু এই দুটো সমান হবে তাহলে আমি দুটোর পরিবর্তে আর নিলাম, যেহেতু আমার কাছে সুদের হার চেয়েছে তাই টি এর পরিবর্তে আর বসিয়ে দিলাম। তো কাটাকাটি করো, 2 0 2 0, 25 4 100, R² এর মান 16 আসবে, আর এর মান আসবে 4, তাহলে 4%। বার্ষিক সুদের হার আর সময় সমান হলে কত বছরে, এবার টাইম বের করতে দিয়েছে। কাজ আমরা একই করব, বাট এক্ষেত্রে আমরা কি করব, দেখো সুদ দেওয়া আছে 16, আসল দেওয়া আছে 225, আর এক্ষেত্রে আমরা টি এর পরিবর্তে আর না বসিয়ে আর এর পরিবর্তে টি বসাবো, কারণ আর টি আমাকে সমান দেওয়া আছে, সুদের হার আর সময় সমান, তাহলে এখানে দুটো টি হবে, অর্থাৎ T² হয়ে যাবে। তো এটা কাটাকাটি করতে পারি, 25 আর 9 225, আর 25 4 হয় 100, তার মানে T² ইজ ইকুয়াল টু 64/9, তাহলে T ইজ ইকুয়াল টু হয়ে যাবে 8/3, অর্থাৎ 2.2/3 এত বছরে। কোনো আসল 25 বছরে সুদে আসলে 3 গুণ হয়ে যায়, সুদের হার কত। আসলটা সুদে আসলে মানে অ্যামাউন্ট, তার মানে আসল যদি 1 টাকা হয় সেটা সুদে আসলে 3 গুণ অর্থাৎ 3 টাকা হয়ে যায়। তাহলে আসলটা যে 3 টাকা হলো কেন হলো, কারণ এখানে 2 টাকা ইন্টারেস্ট আছে। সুদ আমি যদি আসলকে 1 টাকা ধরি, সুদে আসলে সেটা 3 টাকা হয়ে যায়, 3 গুণ। তার মানে 3 গুণ কেন হলো, কারণ এখানে 2 টাকা ইন্টারেস্ট আছে, এর সাথে যোগ হয়ে 3 টাকা হলো। তার মানে আমি বলতে পারি, ঠিক আছে, কত বছরে বলেছে, 25 বছরে সুদে আসলে 3 গুণ হয়, তাহলে 25 বছরের সুদ, 25 বছরের সুদ হচ্ছে 2 টাকা। ঠিক আছে, তাহলে 25 বছরের সুদ যদি 2 টাকা হয় তাহলে 1 বছরের সুদ কত, 2/25। এটা হচ্ছে 1 বছরের সুদ, এটা হচ্ছে 1 বছরের সুদ, কিন্তু কার উপরে, প্রিন্সিপালের উপরে, মানে 1 উপরে ইন্টু 100%, তাহলে আমার রেট বেরোবে, অর্থাৎ 2/25 ইন্টু 100%। তো 25 4 100, 4 2 8% আমার রেট। বার্ষিক 25% সরল সুদে কত বছরে কোনো আসল সুদে মূলে, মানে সুদে মূল বলতে বা সুদে আসলে 4 গুণ হবে। তো 25% হচ্ছে সুদের হার, 25% মানে আমরা জানি 1/4, অর্থাৎ আসল যদি 4 হয় অ্যামাউন্ট হয়ে যাবে 4 আর 1 5, কত, 1 বছরের ক্ষেত্রে অ্যামাউন্ট। ওকে, তো আমাকে বলে 1 বছরে অ্যামাউন্টটা হয়, মানে এটা অ্যামাউন্ট বাদ দাও, ইন্টারেস্টই ধরো 1, অর্থাৎ কোনো যদি এটা হচ্ছে আসল, এটা হচ্ছে সুদ,
4 টাকা যদি আসল হয় 1 বছরে সুদ হবে 1 টাকা, আর এরা বলছে সুদে মূলে 4 গুণ হতে হবে। তাহলে 4 গুণ কখন হবে? 4 টাকা 4 গুণ হওয়ার অর্থ হলো 4 4 16, এখানে আমার 16 হওয়া, মানে 16 হয়ে যাওয়া, মানে অ্যামাউন্টটা 16 হয়ে যাওয়া। এটা তো ইন্টারেস্ট, অ্যামাউন্টটা 16 হয়ে যাওয়া। তো 4 থেকে অ্যামাউন্টটা 16 কখন হবে? যখন মাঝখানে 12 টাকার আমার সুদ হবে। কিন্তু আমি দেখছি 1 বছরের সুদ হয় 1 টাকা, তাহলে 12 বছরের সুদ হবে 12 টাকা। তাহলে এই 12 যে টাকা যে সুদ হতে হবে সেটা হতে কত সময় লাগবে? 12 বছর লাগবে। আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে। দেখো 25% মানে কি? 4, 1/4, অর্থাৎ প্রিন্সিপাল যদি 4 হয় অ্যামাউন্ট আর সুদ হচ্ছে 1 বছরে, আর ওরা বলছে সুদে আসলে 16 গুণ হবে, মানে 4 গুণ হতে হবে। তাহলে 4 টাকা 4 গুণ হওয়ার অর্থ কি? 16 টাকা হয়ে যাওয়া। আর 16 টাকা হতে গেলে কি 12 টাকার সুদ হতে হবে, 12 আর 4 16, 1 বছরে সুদ হয় 1 টাকা, তাহলে 12 টাকা সুদ হতে গেলে 12 বছর টাইম লাগবে। তো এইটা হচ্ছে অ্যান্সার। একটি মূলধন 4 বছরে দ্বিগুণ হয়, কত বছরে 5 গুণ হবে? তো একটা মূলধন পি আছে মনে করো, সেটা 4 বছরে দ্বিগুণ, অর্থাৎ 4 বছরে 2p হয়েছে। তার মানে এই যে 4 বছর, এই 4 বছরের সুদ কত হলো? p টাকা, কারণ p আর p মিলে 2p, অর্থাৎ 4 বছরের সুদ আমি পেলাম p, ইন্টারেস্ট। ওকে, তাহলে বলছে কত বছরে 5 গুণ হবে, অর্থাৎ 5 গুণ মানে কি? 5p হবে। তাহলে p থেকে 5p হতে গেলে সুদ কত হতে হবে? 4p। তাহলে p টাকা সুদ হয় 4 বছরে, 4p টাকা সুদ হবে কত বছরে? 4 × 4, অর্থাৎ 16 বছরে। কোনো মূলধন 7 বছরে দ্বিগুণ হয়, কত বছরে 7 গুণ হবে? তো p ছিল 7 বছরের দ্বিগুণ, অর্থাৎ 2p হলো কয় বছরে? 7 বছরে। তাহলে 7 বছরের সুদ হচ্ছে p টাকা, p আর p তে 2p, কত বছরে সেটা? আচ্ছা 7 গুণ হবে, তাহলে মানে p থেকে 7p হতে কত সময় লাগবে? সুদ কত হবে? 6p, 6p আর p মিলে 7p হয়, ঠিক না? কারণ যে 7 গুণ হবে তো হবে কেন? সুদটা মিলবে তারপরে তো সে 7 গুণ হবে। তো p তো ছিলই, তার সাথে আরও 6p অ্যাড হবে, তারপর তো 7p হবে। তার মানে এই যে 6p সুদ, সেটা হতে কত বছর লাগবে সেটাই বের করতে হবে। p সুদ হতে টাইম লাগে 7 বছর, তাহলে 6p সুদ হতে সময় লাগবে কত? 7 × 6, অর্থাৎ 42 বছর। ওকে, নেক্সট। একটি মূলধন 7 বছরে 3 গুণ হয়, কত বছরে সেটা 5 গুণ হবে? অনেকে এই ধরনের কোশ্চেন্সগুলোতে ডাইরেক্ট ফর্মুলা মনে রাখে যে এই ফর্মুলা পুট করে দাও হয়ে যাবে, বাট ফর্মুলা দিয়ে করতে গেলে কত করবে, কত ফর্মুলা মনে রাখবে এক একটার ক্ষেত্রে। বাট আমরা এক্ষেত্রে কনসেপ্টটা বুঝে নিচ্ছি, কনসেপ্টও খুব বেশি টাইম লাগবে না, তোমরা দেখতেই পাচ্ছ। তাহলে p টাকা 7 বছরে 3 গুণ, অর্থাৎ 3p হয়। তাহলে ইন্টারেস্ট হলো 2p, মানে 2p ইন্টারেস্ট হচ্ছে 2p টাকা ইন্টারেস্ট হচ্ছে 7 বছরে, কত বছরে? 5 গুণ হবে, মানে p থেকে 5p হবে। তার মানে ইন্টারেস্ট হলো 4p। তো 2p ইন্টারেস্ট হয় 7 বছরে, তাহলে 4p ইন্টারেস্ট কত? 2p × 4p মানে কি? 2 × 4, তাহলে 2 × 7 = 14 বছর। অ্যান্সার। 6000 টাকা এমন দুটি ভাগে বিভক্ত করো যাতে প্রথম অংশে 10% হারে 2 বছরের সুদ এবং দ্বিতীয় অংশে 4% হারে 10 বছরের সুদ সমান হয়ে যায়। অর্থাৎ 10% হারে 2 বছর মানে কি? 20%, আর পরেরটাতে 4% হারে 10 বছর মানে 40%। তাহলে প্রথম অংশের কাকে যদি আমি x মনে করি, তার মানে x এর 20%, আর দ্বিতীয়টাকে যদি y মনে করো, তাহলে y এর 40%, এই দুটো সমান। এখান থেকে x/y এর মান যদি বের করো, তাহলে পার্সেন্টগুলো তো কাটাই যাবে, 20 × 2 = 40, 20 × 1 = 20, 2/1। অর্থাৎ দুটো যে অংশ ছিল সেই দুটো অংশের অনুপাত বেরিয়ে গেল 2:1, আর দুটো অংশ মিলে আবার 6000। তাহলে 2 আর 1 3, 3-এর মানই হচ্ছে 6000। 3-এর মান যদি 6000 হয়ে যায়, তাহলে 1-এর মান কত? 2000। তাহলে অংশগুলো কত কত হয়ে গেল? অংশগুলো হলো 2 × 2 = 4000, আর 2 × 1 = 2000। তাহলে অংশগুলো হলো 4000 এবং 2000। এভাবে অনুপাত করে নিলে আমার মনে হয় বেটার হবে, ঠিক আছে? কত কত? 4000 টাকা এবং 2000 টাকা। এখানে কে 3000 করেছো? আই থিঙ্ক সেটা হবে না, কারণ এখানে 20% এটা 40%, তো কোনো দিনই সমান সেক্ষেত্রে আসে না সেই জিনিসটা, পার্সেন্টেজগুলো। তো এটা 4000, 2000। নেক্সট দেখে নিচ্ছি। এক ব্যক্তি 30,000 টাকা তার 10 ও 14 বছরে 2 পুত্রের নামে এমনভাবে ভাগ করে রাখলেন যে 18 বছর বয়সে তারা সমান সুদ পাবে। সুদের হার 10% হলে বড় ছেলেকে কত টাকা দিয়েছিলেন? এটা কোশ্চেন আমরা সরল সুদও পাবো, এটা চক্রবৃদ্ধি সুদও পাবো। তো সুদের হার যেহেতু কোনো বলে দেওয়া নেই যে চক্রবৃদ্ধি সুদের হারে, সেই জন্য আমাদেরকে বুঝতে হবে ডিফারেন্সিয়েট করবো কীভাবে, যে এটা সরল সুদের কোশ্চেন না চক্রবৃদ্ধির। এই জায়গা দেখে যদি চক্রবৃদ্ধি থাকে তাহলে বলে দেওয়া থাকবে যে চক্রবৃদ্ধি সুদের হারে, আদারওয়াইজ সেটা সরল সুদ। তাহলে তিনি বড় ছেলেকে কত দিয়েছিলেন? তো দেখো
দুই ছেলে, এই ক্ষেত্রে অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করছি, 10 বছরের ছেলে আর 14 বছরের ছেলের মধ্যে দিয়েছেন, দুজনের বয়স যখন 18 হবে তখন পাবে, একজন 10 বছরের ছেলে, একজন 14 বছরের। তো 14 বছরের ছেলেটার 18 বছর হলে সে পাবে, আর 10 বছরের ছেলেরও 18 বছর বয়স হলে সে টাকাটা পেয়ে যাবে। কত? ঠিক আছে, যা পাওয়ার মানে সমান সুদ পাবে, এটাই বলছে। তাহলে এর জন্য যে টাকাটা রেখেছিল সেটা কত বছরের জন্য খাটছে? 8 বছরের জন্য। আর এর জন্য যে টাকা রেখেছিল সেটা কত বছরের জন্য খাটছে? 4 বছরের জন্য। অর্থাৎ এই বড় ছেলের 4 বছরে যত টাকা সুদ পাবে, আর এই ছোটো ছেলে 8 বছরে তত টাকাই সুদ পাবে। আর সুদের হার কি? 10% দুজনের ক্ষেত্রেই। অর্থাৎ প্রথম জনের ক্ষেত্রে তাহলে টোটাল সুদ হয়ে গেল 10 × 8 অর্থাৎ 80%, আর পরের জনের ক্ষেত্রে 10 × 4 40%। অর্থাৎ এই ছেলের জন্য যে টাকা রেখেছিল, এটা ছোট ছেলে, তো ছোট ছেলেকে মনে করো আমি এস দিয়ে বলছি স্মল, আর বড় ছেলেকে বি দিয়ে বলছি বিগ ব্রাদার। ওকে, তো স্মল ছেলের জন্য যে টাকা রেখেছিল তার যে 80% সেটা ইকুয়াল হয়ে যাচ্ছে বড় ছেলের রাখা টাকার 40%-এর সাথে সমান। তার মানে এখান থেকে S/B যদি আমি করি, কাটাকাটি করে দেখবে আলটিমেটলি 1/2 পাবে। 40/80 মানে 1/2। তাহলে তাদের জন্য রাখা টাকার অনুপাতটা আমি পেয়ে গেলাম 1:2। তাহলে 1 আর 2 মানে 3, আর এই 3 মানে হচ্ছে 30,000, কারণ 30,000ই রেখেছিলেন। তা 3 মানে যদি 30,000 হয়, তাহলে 1 মানে হচ্ছে 10,000। তো 1 মানে যদি 10,000 হয়ে যায়, তাহলে ছোট ছেলের জন্য রেখেছিলেন কত? 1, তার মানে 10,000 টাকা। আর বড় ছেলের জন্য রেখেছিলেন কত? 20,000 টাকা। তাহলে এখানে বলেছে বড় ছেলেকে কত টাকা দিয়েছিলেন? 20,000। তো এই জিনিসটাই করতে হবে তোমাদের, এখানে অনেক টাইম বাঁচবে, কারণ এই যে 10 ইয়ার 14 ইয়ার এগুলো তো বোঝানোর জন্য রাখলাম। তোমরা জাস্ট কি ভাববে, এর টাকা কত বছরে খাটছে? 8, এর টাকা 4, তাহলে 8 × 10 80%, 4 × 10 40%। তাহলে জাস্ট তোমাকে খালি এই পার্টটুকু করতে হবে। এইটুকু যদি তোমরা এখান থেকে লিখে নাও, জাস্ট এইটুকু, তাহলেই তোমাদের কাজ হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন, এক ব্যক্তি 13,000 টাকা 3টি ব্যাংকে এমনভাবে ভাগ করে রাখলেন যে প্রথম অংশের 5% হারে 4 বছরের সুদ, দ্বিতীয় অংশের 6% হারে 5 বছরের সুদ, এবং তৃতীয় অংশের 8% হারে 5 বছরের সুদ সমান প্রথম অংশ কত? তো এখানে আমরা তিনটে পার্টকে XYZ আমি ধরি, আমি ওইভাবে করি। তো প্রথম পার্টকে X, পরের পার্টকে Y, আর তৃতীয় পার্টকে Z ধরি। আর 3টে বছরেরই 3টার সুদকে ইকুয়াল বলেছে। কীরকম? প্রথমটার 5% হারে 4 বছর, মানে 5 4 20%। তো প্রথম পার্টের 20% সেটা ইকুয়াল হয়ে যাবে দ্বিতীয় পার্টের 6 5 30%-এর সাথে, আর সেটা ইকুয়াল হয়ে যাবে তৃতীয় পার্টের 8 5 40%-এর। এগুলো সব সুদ, এগুলো ইকুয়াল। তাহলে এখান থেকে তো পার্সেন্টগুলো কাটাই যাবে, শূন্যগুলো কাটা যাবে, অর্থাৎ 2x = 3y = 4z। এবার আমরা অনুপাত সমানুপাতের চ্যাপ্টারে পেয়েছিলাম যে এখান থেকে x/y/z কীভাবে বার করতে হয়। আমি সবগুলোকে 12 দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে আমি পাবো x/6 = y/4 = z/3, অর্থাৎ x/y/z = 6/4/3, এটাই আসবে। তাহলে 6 4 আর 10 আর 3 13 ইউনিট মানেই হচ্ছে 13,000, কারণ এই 13,000 টাকা এই অনুপাতে তাদের মধ্যে ডিস্ট্রিবিউট হয়েছে। তাহলে 13 ইউনিট যদি 13,000 হয়, তাহলে 1 ইউনিট কত? 1000। 1 ইউনিটের মান যদি 1000 হয়, প্রথম অংশ অর্থাৎ এক্সের মান চেয়েছে, তাহলে এক্সের মান কত হবে? 1000 × 6, অর্থাৎ 6,000 টাকা। তো এটা আমাদের অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো 26 নাম্বার, 5,400 টাকা এমন দুটি ভাগে বিভক্ত করো যাতে প্রথম অংশের 8% হারে 5 বছরের সুদ আসল এবং দ্বিতীয় অংশের 5% হারে 6 বছরের সুদ আসল সমান। এবার সুদগুলো সমান নয়, সুদ আসলগুলো সমান, কোনো প্রবলেম নেই। 8% হারে 5 বছর মানে 8 5 40%। প্রথম পার্টটাকে x, পরের পার্টটাকে y মনে করছি। তাহলে এক্সের এবার আর 40% আর ওয়াইয়ের 30% সমান নয়, এখানে তাদের সুদ আসল সমান। তার মানে এক্সের 140% সেটা ইকুয়াল টু হয়ে যাবে ওয়াইয়ের 5 6 30, অর্থাৎ 130%-এর সাথে। যেহেতু সুদ আসলগুলো সমান বলেছে, তো পার্সেন্ট তো কাটা, 0 0 কাটা, অর্থাৎ x/y = 13/14। তো 13 আর 14 মিলালে 27, এই 27 ইউনিটের মানই হচ্ছে 5400। তো 27 ইউনিটের মান যদি 5400 হয়, তো 27 দিয়ে কাটলে 200, 1 ইউনিটের মান হচ্ছে 200। তাহলে অংশগুলো কত হবে? 200 × 13 মানে 2600, আর 200 × 14 মানে 2800। তো বেরিয়ে গেল 2600 আর 2800 টাকা ইজিলি। এক ব্যক্তি 82,000 টাকা তার 10 বছর ও 14 বছর বয়সী দুই পুত্রের নামে এমনভাবে রাখলেন যে 20 বছর বয়স হলে তারা সুদে আসলে সমান টাকা পাবে। এখানে আর সুদ সমান নয়, আগেরটাতে করেছিলাম সুদ সমান, এখানে সুদে আসলে সমান।
ব্যাংকের সুদের হার 8% হলে বড় ছেলের নামে কত রেখেছিলেন। তো এখানে আমরা এক্স ওয়াই না ধরে এস আর বি বলছি, তাহলে বুঝতে সুবিধা হবে কোনটা ছোট ছেলে কোনটা বড় ছেলে। তো ছোট ছেলের জন্য দেখো 10 বছর, 20 বছর বয়স হলে পাবে, তাহলে 10 থেকে 20 মানে 10 বছরের জন্য তার টাকাটা খাটবে, তাহলে 10 × 8 মানে 80%, কিন্তু যেহেতু সুদ আসল সমান বলেছে তাই 180%। ছোট ছেলের টাকার 180% ইজ ইকুয়াল টু বড় ছেলের বয়স 14 থেকে 20 মানে 6 বছর, 6 × 8 = 48, তার মানে এর 148%-এর সাথে সেটা সমান হবে সুদ আসলগুলো। তাহলে এখান থেকে কাটা, তাহলে এস বাই বি ইজ ইকুয়াল টু 148 ডিভাইডেড বাই 180। তো এটাকে কাটা যেতে পারে 4 দিয়ে, 4 দিয়ে কাটি, 4 × 3 = 12, 4 × 7 = 28, 4 × 4 = 16, 4 × 5 = 20, অর্থাৎ 37/45। ছোট ছেলে আর বড় ছেলের মধ্যে টাকা যে ডিস্ট্রিবিউট করা হলো তার অনুপাত। দুটোকে যোগ করে দাও, 40 আর 30 = 70, 80, 82। এই 82 ইউনিটের মানই হচ্ছে 82,000। তা 82 ইউনিটের মান 82,000 হলে 1 ইউনিটের মান কত? 1000। তো 1 ইউনিটের মান যদি 1000 হয়ে যায়, বড় ছেলের নামে কত রেখেছিলেন? তো বড় ছেলের নামে তো 45 ইউনিট রেখেছেন, তার মানে 45,000। ক্লিয়ার? দ্যাটস ইট। নেক্সট কোশ্চেন 28 নাম্বার। সুদের হার 5% বৃদ্ধি পেলে 1000 টাকার কত বছরের সরল সুদ 80 টাকা বাড়বে? সুদের হার 5% বেড়েছে, অর্থাৎ মানে 5% বেশি পাচ্ছি। 1000 টাকার কত বছরের সরল সুদ 80 টাকা বৃদ্ধি পাবে, মানে 80 টাকা বাড়তে হবে, তাই না? তো কত বছরের বলেছে, তাহলে দেখো 5%, তাহলে 1000 টাকার উপর যদি আমি 5% বের করি তাহলে কত হচ্ছে? 50 টাকা, অর্থাৎ 5% তো বার্ষিক, তার মানে 1000 টাকার উপরে 1 বছরে বাড়ছে 50 টাকা, তাহলে 80 টাকা বাড়ছে কত বছরে? 80কে 50 দিয়ে ভাগ করে দাও, তাহলে 5 × 1 = 5, 1 × 3/5 বছরে। অ্যান্সার। সুদের হার 2% বাড়লে কত টাকার 10 বছরের সুদ 100 টাকা বাড়বে? এখানে আর টাকাটা দেওয়া নেই, বছর দেওয়া আছে। তাহলে দেখো 2% বাড়লে 1 বছরে বাড়লো 2%, মানে বার্ষিক সুদের হার 2% বাড়লো, তাহলে 10 বছরে কত বাড়লো? 10 × 2 = 20%। টোটাল সুদ আমার 20% বেড়ে গেল, আর এই 20%-এর মানই আমাকে 100 টাকা বলেছে, যে 100 টাকা বেশি পাচ্ছি, 20% বেশি পাচ্ছি, টাকায় যদি বলি 100 বেশি পাচ্ছি, তো 20% ইজ ইকুয়াল টু 100। তাহলে সুদ মানে মূলধন কত? 100% হয়, তাহলে 100/20 × 100, তা 20 পাচ্ছে 100 মানে 500 টাকা, 500 টাকা হচ্ছে আমার মূলধন। সুদের হার 2% বাড়লে 6000 টাকার 3 বছরে কত টাকা বেশি সুদ পাওয়া যাবে? তো সুদের হার 2% বেড়েছে, 3 বছরে হলো 3 × 2 = 6%, তাহলে এই 6%ই বেশি পাবো। 6000-এর উপরে 6%, 6 × 6 = 36, 360 টাকা। ক্লিয়ার? নেক্সট। এক ব্যক্তি কোনো ব্যাংকে 10 বছরের জন্য 10,000 টাকা ও 20,000 টাকা আলাদাভাবে জমা রেখে দেখলেন যে সুদের পার্থক্য 5,000 টাকা হয়েছে, সুদের হার কত? তো সুদের হার দেখো যতই হোক, সুদের হার সাপোজ R%, তো 10 বছরের জন্য যেহেতু রেখেছো তাহলে 10R% হবে, টোটাল 10R%, ঠিক? কিন্তু এই যে ডিফারেন্সটা হলো তো কেন হলো? কারণ এখানে 10,000 টাকা আছে আর এখানে 20,000 আছে, তাহলে 20,000-এর থেকে 10,000 বাদ দিয়ে দাও, মা ছিল আমার কাছে 10,000, এই 10,000-এর উপরের যে এক্সট্রা 10R% সেটাই আমাকে 5,000 বলা আছে, ঠিক না? আমি গোটাটা ডেটার থেকে আমি শুধু আমার প্রয়োজনীয় পার্টটুকুকে বের করে নিলাম, দ্যাটস ইট। তো এখান থেকে আমি যদি R%-এর মান, অর্থাৎ পার্সেন্ট যদি তুলে দাও তাহলে নিচে তো আমার 100 আসবে, তো 0 0 কাটবে, 0 0 কাটবে, অর্থাৎ R ইজ ইকুয়াল টু এখানকার 3টে 0, এখানকার 3টে 0 কাটা গেল, R এর মান পেয়ে গেলাম 5, অর্থাৎ 5%। এক ব্যক্তি ব্যাংকে আলাদা খাতে 15,000 টাকা করে যথাক্রমে 6 এবং 5 বছরের জন্য 8% হারে জমা রাখলেন, মেয়াদ শেষে ওই ব্যক্তির সুদের পার্থক্য কত হবে? তো সেম জিনিস 15,000 টাকাই রেখেছেন, কিন্তু একটাতে একটা খাতাতে মানে একটা অ্যাকাউন্টে 6 বছরের জন্য এবং একটাতে 5 বছরের জন্য, তো ডিফারেন্স কত হবে? তো 8% হারে 6 বছর মানে কি 48%, আর 8% হারে 5 বছর মানে 40%, তো ডিফারেন্সটা নিশ্চয়ই এটাই হবে, অর্থাৎ 8%-এর ডিফারেন্স হবে। তো 15,000-এর উপরে 8% যদি আমি বের করি, তো 15 × 8 = 120, যখনই দেখলাম 15 × 8 = 120 ডিরেক্টলি এটা অ্যান্সার, আর বাকি কাটাকাটি করার প্রয়োজন পড়ছে না। তো 15 × 8 = 120, 1200, এখান থেকে অ্যান্সার চলে এলো। এক ব্যক্তি দুটি সমান মূলধন যথাক্রমে 8% হারে 6 বছরের জন্য এবং 10% হারে 3 বছরের জন্য রেখে দেখলেন সুদের পার্থক্য হচ্ছে 1800 টাকা, প্রতিটি মূলধন কত? তো মূলধনটা বের করতে বলেছে, সমান মূলধন,
তো 8% হারে একবার রেখেছো 6 বছর, মানে 8 × 6 = 48%, আর 10% করে রেখেছো 3 বছর অর্থাৎ 30%। তার ডিফারেন্স হয়ে গেল 18%-এর। অর্থাৎ মূলধন যাই হোক না কেন, মূলধনের উপরে 18% যে মান, সেটাই হচ্ছে 1800 টাকা। অর্থাৎ মূলধন কত হবে? 18 দিয়ে কাটলে 100, আর এই পার্সেন্টের জন্য এদিকে গিয়ে আরও দুটো শূন্য, অর্থাৎ 10,000। মূলধন হচ্ছে 10,000। তো মোট 33টা কোশ্চেন আজকে করে দিলাম। আই থিঙ্ক 67টা কোশ্চেন আছে, অর্থাৎ আরও 34টা কোশ্চেন, সেটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে করে দেবো। আশা করছি ভিডিও সলিউশনসগুলো, কোশ্চেন সলিউশনসগুলো ভালো লেগেছে। সিম্পল ইন্টারেস্ট, সিম্পল, যেহেতু নামেই বলছি সিম্পল ইন্টারেস্ট, দ্যাটস ইট সিম্পল। কিছু কিছু এখানে একটু কোশ্চেন একটু থাকে, কয়েকটা কোশ্চেন আছে যেগুলো আমরা পরবর্তীতে কালে করব। বাট আমাদের স্টেট লেভেলে এক্সামে বা রেলওয়ের এক্সামসগুলো তো অত কঠিন পাবে না। সিজিএলে গেলে, ক্যাট লেভেলে গেলে একটু হয়তো, বা ব্যাঙ্কিংয়ে একটু কঠিন পেতে পারো, বাট সেটাতে প্রয়োজন নেই। এই বইয়ে যে সকল কোশ্চেন্সগুলো আছে, যদি এগুলো করো, তোমাদের স্টেট লেভেলের, অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটের যে কোনো এক্সাম বলতে পারো, বা রেলওয়ের যে এক্সামসগুলো বা সিজিএলের প্রিলিমিনারি, এগুলোতে মোটামুটিভাবে 80 to 90% কিন্তু তোমাদের কভার হয়ে যাবে। প্র্যাকটিস করবে, নতুন নতুন মক টেস্টের থেকে যে কোশ্চেন্সগুলো আসবে সেগুলো করতে হবে। ঠিক আছে? তো আশা করছি ভিডিওসের সলিউশনসগুলো দেখেছো, নোট করেছো। নোট করে রাখো, কোনো ভুলভ্রান্তি থাকলে জানাবে। নেক্সট ভিডিও আবার সোমবার দিনে আসবে, কারণ যেন আগামীকাল কী হবে, আমাদের রিজনিংয়ের প্র্যাকটিস ক্লাস হবে, এবং রোববার দিন হবে আমাদের ম্যাথসের প্র্যাকটিস ক্লাস, তো লাইভ প্র্যাকটিস ক্লাস। এবং সোমবার দিন তোমরা আবার এই ভিডিওটা, যে নেক্সট পার্টটা, সেটা তোমরা পেয়ে যাবে। ততক্ষণ এগুলো নোট করো এবং রিভিশন করো। এক সপ্তাহের সোম থেকে শুক্র অবধি তোমাদের ভিডিওস দিচ্ছি আমি, সুবিদ্যা স্যারের বই সলিউশন। সেখান থেকে তোমরা সেগুলোকে নোট করে সেটাকে রিভিশন করো স্যাটারডে সানডে। রিভিশন কিন্তু প্রচণ্ড ম্যান্ডাটরি। তো চলো নেক্সট ভিডিও দেখা হবে। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টিল দেন গুড বাই, টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।